জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলো কি করবে তা নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি আরও জানান, আওয়ামী লীগ দেশকে যে অবস্থায় নিয়ে গেছে সেটি মেরামত না হলে কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়া সম্ভব না। শফিকুল হকের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। অনুষ্ঠানে জোট নেতাদের পাশাপাশি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন, রাষ্ট্র কাঠামোর মেরামতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম। প্রধান অতিথির বক্তব্যে সংস্কারের প্রসঙ্গ টেনে বিএনপির এই শীর্ষ নেতা জানান, এখন অনেকে এ বিষয়ে সরব হলেও সবার আগে সংস্কার ইস্যু সামনে এনেছে তার দল। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, সংস্কারের যেই বিষয়গুলো নিয়ে মিডিয়া গরম, সেই বিষয়গুলোর কোন রকম পরিবর্তন হলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়তো রাজনৈতিক দলগুলো উপকৃত হবে, রাজনীতিবিদরা উপকৃত হবেন হয়তো, বা পরিবর্তন হতে পারে রাজনীতির কিছু কিছু। কিন্তু আমাদের রাজনীতির সবচেয়ে বড় যে পুঁজি জনগণ, তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি কথা বলা উচিত না? দেশের প্রতিটি প্রতিষ্ঠানের পাশাপাশি পুরো নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছিল পতিত আওয়ামী লীগ, এমন মন্তব্য করে সামনের দিনে জনগণের প্রত্যাশা পূরণে আলোচনাই সমাধান বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করছি, কার কতটুকু ক্ষমতা থাকবে, কি থাকবে, পাশাপাশি আসুন আমরা শুরু করি আলোচনা। জনগণের যে প্রত্যাশা, জনগণের যে চাওয়া, তাদের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য বা জনগণের যে ডিমান্ডগুলো, সেগুলো আমরা কি করব। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে রাষ্ট্রকে মেরামতের বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। শফিকুল হক, ৭১, ঢাকা। মুক্তিযুদ্ধের সাথে ২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে আনার যে প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন, তাতে আপত্তি জানিয়েছে বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিএনপির পক্ষে মতামত জমা দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধানের মূলনীতি পরিবর্তনের পক্ষে নয় তারা, তবে দুদক, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারের বেশ কিছু প্রস্তাবের সাথে একমত বিএনপি। শফিকুল হকের রিপোর্টে বিস্তারিত। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কারের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৩৮টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। রোববার দুপুরে কমিশনের কাছে বিএনপির মতামত জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। সংসদ ভবনের এলডি হলে প্রতিবেদন জমা দিয়ে বিএনপির এই নেতা জানান, বিচার বিভাগ সংস্কারের বেশিরভাগ প্রস্তাবেই তারা একমত, তবে আপত্তি আছে সংবিধান ইস্যুতে। আমাদের একটা সংবিধান আছে, সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র নিশ্চিত করা প্রশ্নে সংবিধান সংশোধনেও একমত বিএনপি, তবে গণপরিষদ নির্বাচনের কোনো প্রয়োজন দেখছে না তার দল। আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি, সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে, আমাদের তো আপত্তি নেই, কিন্তু সেই আইডিয়াটা পুরো জাতির উপরে ইম্পোজ করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবি রাখে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ২০২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। এটাকে অন্য জায়গায় রাখার বা তফসিল অংশে রাখার বা স্বীকৃতি দেওয়ার বিভিন্ন রকমের সুযোগ আছে, সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা পরে প্রকাশ করব। নির্বাচন কমিশনের দায়বদ্ধতা সংসদীয় কমিটিতে রাখার বিপক্ষে মত দেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা জানান, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা কমিশনের সাংবিধানিক এখতিয়ার, সেই সাথে এনআইডি সেবা আলাদা প্রতিষ্ঠানে গেলে সংকট বাড়বে বলেও বিএনপি মনে করে। আরও একটা যেখানে বড় অথরিটির কাছে অ্যাকাউন্টেবিলিটিটা আছে, সেখানে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে, যেটা অনেকটা রাজনৈতিক সভা হিসেবে আমরা মনে করি, সেখানে নির্বাচন কমিশনের মতো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা রাখাটা উচিত মনে করছি না আমরা। গণভোট প্রসঙ্গে দলের অবস্থান জানিয়ে আবারও জাতীয় সংসদ নির্বাচনের তাগিদ দিলেন এই বিএনপি নেতা। গণভোট যদি প্রথমে দিয়ে কোনো সংবিধান গ্রহণের ক্ষেত্রে যদি জাতি একমত হয়, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আমরা মনে করি আগে সংসদ নির্বাচন করা উচিত। শফিকুল হক, ৭১, ঢাকা।
৭২-এর সংবিধানকে মুক্তিযুদ্ধ বিরোধী এবং আওয়ামী লীগের একদলীয় দাবি করে এটির বাতিল চেয়েছে জাতীয় নাগরিক পার্টি। নতুন সংবিধান প্রণয়ন করা, গণপরিষদ নির্বাচন করা, ভোটারের বয়স ১৬ বছর করা এবং নির্বাচনে প্রার্থী হবার ন্যূনতম বয়স ২৩ বছর করার মতো বেশ কিছু প্রস্তাব দিয়েছে দলটি। ঐকমত্য কমিশনে ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৩টিতে একমত জানিয়ে এসব প্রস্তাব জমা দেয় জাতীয় নাগরিক পার্টি। রাশেদ আনিসের প্রতিবেদন। দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৩টিতে ঐকমত জানিয়েছে দলটি। ২৯টি প্রস্তাবের আংশিক এবং ২২টি প্রস্তাবে দ্বিমত প্রকাশ করেছেন দলটির নেতারা। ৭২-এর সংবিধানকে মুক্তিযুদ্ধ বিরোধী ও আওয়ামী লীগের একদলীয় সংবিধান দাবি করে নতুন সংবিধান প্রণয়নের পক্ষে মত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এটা একটা বিশেষত একদলীয় সংবিধান, একটা দলের জন্য তৈরি করা একটা সংবিধান। সে কারণে এই সংবিধানটা, এবং এটা দাঁড়িয়ে আছে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধের যে এসেন্স, তার বিরুদ্ধে এই সংবিধানটা দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে মুক্তিযুদ্ধকে আবারও জনগণের কাছে নেওয়ার জন্য এই সংবিধানটাকে বাতিল করে দিয়ে নতুন একটা সংবিধান লেখা দরকার, এটা আমাদের পজিশন। ভোটারের বয়স ১৬ বছর করা, নির্বাচনে প্রার্থী হবার বয়স ২১-এর পরিবর্তে ২৩ বছর করা এবং তরুণ তরুণীর বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাবও দিয়েছে এনসিপি। প্রত্যেকটা দলকে 10% তরুণ তরুণী মনোনয়ন দিতে হবে নির্বাচনে। আমরা বলেছি যে তরুণ তরুণী বিবেচিত হবার যে সর্বোচ্চ বয়স সীমাটা কত সেটা নির্দিষ্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা বলেছি যে ৩৫ বছর বয়সকে আমরা তরুণ তরুণী পর্যন্ত ধরতে পারি, ধরা উচিত হবে। ন্যূনতম প্রার্থী হবার যে বয়স ২১ না, আমরা বলেছি ২৩ হওয়া উচিত। জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের বিধান করারও প্রস্তাব দিয়েছে দলটি। অন্তর্বর্তী সরকারের একটা বিধান আছে, আমরা বলেছি যে এটাকে হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার, কথাটা হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। সেক্ষেত্রে আমি সুনির্দিষ্টভাবে বুঝতে পারবো যে তাদের কাজ শুধুমাত্র একটা নির্বাচন আয়োজন করা, এর বাইরে অন্যান্য যে কোনো অ্যাম্বিশন আসলে তাদের জুরিসডিকশনের বাইরে বলে বিবেচিত হবে। প্রাণ প্রকৃতির সুরক্ষাকে মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করারও প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। পুলিশ সংস্কার কমিশন, যেটা আমরা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। রাশেদ আনিস, ৭১, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রবিবার সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য ইফতারে অংশ নিয়ে তাদের পাশে থাকার ঘোষণা দিয়ে কথা বলেন তিনি। অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়ে পুনর্বাসনের কথাও জানিয়েছেন সেনাপ্রধান। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সেনাপ্রধানের সাথে ইফতারে অংশ নিতে সেনা মঞ্চে রবিবার বিকেল থেকে আসতে শুরু করেন জুলাই গণ অভ্যুত্থানের অগ্রসৈনিকরা। বিকেল 5:30টার দিকে অংশ নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি প্রত্যেকের সাথে দেখা করেন, সবার খোঁজখবর নেন নানা বিষয়ে। এ সময় অনেকে সেনাপ্রধানকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। জুলাই অভ্যুত্থানে এইসব যোদ্ধাদের অবদানের কথা স্বীকার করে সেনাপ্রধান জানান, আর্থিক অনুদান সহ নানা সহযোগিতা নিয়ে পাশে আছেন তারা। আজকে এই ইফতার আয়োজন এবং আপনাদের যে আর্থিক সহায়তা ভবিষ্যতে দেওয়া হবে, আজকেও কিছু কিছু করে আমরা দেব। এর উদ্দেশ্য একটাই, এটার জন্য এই যে আমাদের বিজনেস এন্টারপ্রেনার ব্যাংকার্সরা তারাও এখানে উপস্থিত হয়েছেন, তাদের অর্থে তাদের আর্থিক সাহায্যে আমরা এটা করছি। তাছাড়াও ডিজিএফআই আপনাদের জন্য টাকা অর্থ দান করেছেন, সেই অর্থ আপনার কাছে পৌঁছবে ইনশাআল্লাহ। সেনাপ্রধান জানান, আহতদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা করা হবে। জুলাই অভ্যুত্থানে আহতদের জাতির কৃতি সন্তান হিসেবে অভিহিত করে সেনাপ্রধান তাদের পাশে থাকার নিশ্চয়তা দেন। মনোবল হারানোর কিছু নাই, আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইফতারের পর আহতদের সাথে আবারও কুশল বিনিময় হয় সেনাপ্রধানের সাথে। পরে আহত এবং শহীদ পরিবারের কাছে ঈদ উপহার তুলে দেয়া হয়। সাজিদ সরকার, ৭১, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ছাড় নয়, কোনোভাবেই আওয়ামী লীগকে এদেশে আর রাজনীতি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। রবিবার পার্টির অস্থায়ী কার্যালয়ে শ্রমিক উইং গঠনের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি বন্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি বাধার কারণ হয় তাহলে তাদের বিরুদ্ধেও লড়াইয়ে নামবেন। দলের নেতৃবৃন্দের মধ্যে বোঝাপড়ায় কোনো ঘাটতি নেই। আওয়ামী লীগ দেশের অর্থনীতি, সংস্কৃতি, মানুষের অধিকার সবকিছুই ধ্বংস করেছে বলে তিনি জানান। জাতীয় নাগরিক পার্টির যে আশাকে বাস্তবে রূপ দিতে আমরা শ্রমজীবী পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে কথা ক্লিয়ার, আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে চাই না। এটা রিফাইন্ড বোতলে নিয়ে আসেন, যেই বোতলে নিয়ে আসেন আমরা বাংলাদেশে নতুন করে আর আওয়ামী লীগকে চাই না। আসুন 5 তারিখের মতন আমরা আবার ঐক্যবদ্ধ হই। এই আওয়ামী লীগ দিল্লির যে ঘুড়ি, ওরা ওইখানে বসে নাটাই টানছে আর এখানে ঘুড়ি উঠছে, এই ঘুড়ির সুতা আমাদের কেটে দিতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে একটি মাইলফলক বলে আশা করছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এই সফরে কোনো চুক্তি না হলেও অনেকগুলো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এদিকে বিমস্টেক সম্মেলনের ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাতের বিষয়ে দিল্লির পক্ষ থেকে এখনও কোনো উত্তর মেলেনি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 26 মার্চ 4 দিনের চীন সফরে যোগ করেছে বাড়তি মাত্রা। চীনা রাষ্ট্রদূত বলছেন, সফরটি মাইলফলক হবে। তিনি আরও বলেন, এই সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে, তাতে দুই দেশই লাভবান হবে। This year 50th anniversary, so it is a part of function, the most important function to celebrate 50th anniversary. So we are working very closely with Bangladesh. We will ensure it's a very successful, very productive and milestone visit. দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে লম্বা বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতের এমন আশাবাদের পর বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, এবারের সফরে কয়টি চুক্তি হবে। না, কোনো চুক্তি সই হবে না এটা আমি শিওর। কিছু এমওইউ হতে পারে, এমওইউ তো চুক্তি না। সেগুলি আপনাদেরকে পরশুদিন উনি বলবেন। প্রশ্ন ছিল, বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক প্রসঙ্গে ভারতের কাছ থেকে কোনো উত্তর এসেছে কিনা। না, না কোনো উত্তর আসেনি। আমরা তো জানালাম মাত্র 2 দিন আগে। ঠিক আছে, এই মুহূর্তে আর কিছু নাই আসলে। এপ্রিলের শুরুতে বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন দুই দেশের এই দুই নেতা। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। আন্তর্জাতিক ভয়েস কল পরিচালনাকারী ইন্টারন্যাশনাল গেটওয়ে ব্যবসার আড়ালে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুদক। এই ঘটনায় অ্যাপল গ্লোবাল টেল এবং ভিশন টেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আসামি করে চার্জশিটের দাখিল করতে যাচ্ছে সংস্থাটি। এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে বরখাস্ত ডিআইজি মোল্লা নজরুল এবং সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। জেমসন মাহবুবের প্রতিবেদনে বিস্তারিত। 2012 থেকে 14 সাল পর্যন্ত বিদেশে কল আদান প্রদানে ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটরের কার্যক্রম পরিচালনা করেছে অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন ও ভিশন টেল লিমিটেড। ইন্টারন্যাশনাল গেটওয়ে ব্যবসার আড়ালে দুই প্রতিষ্ঠান রাষ্ট্রের প্রায় 1000 কোটি টাকা বৈদেশিক মুদ্রা দেশে না এনে আত্মসাৎ করেছে বলে প্রমাণ পেয়েছে দুদক। তদন্ত শেষে অ্যাপল গ্লোবাল টেল ও ভিশন টেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আসামি করে চার্জশিট দিয়েছে দুদক। চার্জশিটের তথ্য বলছে, দুটি প্রতিষ্ঠানের মধ্যে অ্যাপল গ্লোবাল পাচার করেছে প্রায় 463 কোটি টাকা এবং ভিশন টেল পাচার করেছে প্রায় 405 কোটি টাকা। অ্যাপল নেটওয়ার্ক লিমিটেড এবং ভিশন টেল লিমিটেড যেই বৈদেশিক কলগুলো বাংলাদেশে আসে, সেই বৈদেশিক কল বাবদ যেই রাজস্ব বাংলাদেশে আনয়ন করার কথা বিদেশ থেকে, এই কলের বিপরীতে সেই রেমিটেন্স বাংলাদেশে এখন পর্যন্ত আনা হয়নি। এই অপরাধে তাদের এই দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে তদন্তকালে
অপরাধ প্রমাণিত হয়েছে, সেজন্যই এই দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যানদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে দুদকের আবেদনে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বনানীতে ৩,১১৫ স্কয়ার ফিটের ফ্ল্যাট জব্দ ও 5টি ব্যাংক হিসেব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। তার অবরুদ্ধ করা ব্যাংক অ্যাকাউন্টে আছে 2,32 লাখ টাকা। আমাদের তদন্ত দল তারা এই সংক্রান্ত তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছেন। দুদকের আবেদনে জব্দ করা হয়েছে পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলামের প্রায় 2 কোটি টাকার স্থাবর সম্পদ। জেমসন মাহবুব, ৭১, ঢাকা। বিএনপি প্রাতিষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিচার চায় বলে জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপিকেও আওয়ামী লীগের মতো একটি শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনে গেলেই বিএনপি জিতবে এই ধারণা থেকে এসব করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে নির্বাচনের মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব বলে মনে করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। পল্টনের একটি হোটেলে ইফতারের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। এতে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপির ক্ষমতায় আসা ঠেকাতে তাদের খাটো করতে উঠে পড়ে লেগেছে কিছু মানুষ। গণতন্ত্রের জন্য আমরা কথা বলার অধিকারের জন্য আমরা এসেছি। আজকে কেউ বিএনপিকে অবস্থা এরকম যে নির্বাচনে গেলেই তো বিএনপি ক্ষমতায় যাবে, সবাই কাওয়ালির মতো এখন বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লাগছে। কেমনে বিএনপিকে খাটো করা যায়, বিএনপি মানুষের সামনে খাটো করা যায়। প্রাতিষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিচার চান জানিয়ে তিনি বলেন, বিএনপিকেও আওয়ামী লীগের মতো একটি শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে আমাদের ঠেলে দেওয়ার কোনো সুযোগ নাই, যত চেষ্টাই করেন। কারণ আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। সাংগঠনিক অপরাধের জন্য এই দেশে আইন আছে, কানুন আছে, সেই অপরাধে ওর বিচার হবে এবং সাংগঠনিকভাবে তার বিচার হতে পারে। এদিকে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতারে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সকল সমস্যার সমাধান সম্ভব। আমাদের একটু বেশি লাগে, আমরা একটু বেশি করে এটা বলতে চাই যে পরবর্তী কাজের অগ্রগতিগুলো কেন হচ্ছে না। এই পরবর্তী কাজের অগ্রগতিগুলো সম্পর্কে আপনাদের কলম, আপনাদের লেখনী যত শক্তিশালী হবে, তত বেশি আমরা মনে করি মানুষের জীবন ঘনিষ্ঠ সমস্যা যেগুলো, বিশেষ করে সাধারণ মানুষের অঞ্চলে দলমত নির্বিশেষে সবাই তার থেকে উপকৃত হবে। এ সময় আওয়ামী লীগ আমলে বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের উপর চালানো নানা জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন তিনি। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। প্রথমবার কোনো জ্বালানি তেলের দাম নির্ধারণ করতে যাচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। আগামী মাসের মাঝামাঝি উড়োজানের জন্য ব্যবহৃত জেট ফুয়েল বা তেলের দাম ঠিক করা হবে বলে জানিয়েছেন এনার্জি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। এ সময় ক্যাবিনেট জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম জানান, সব জ্বালানির দাম নির্ধারণ কমিশনের নিয়ন্ত্রণে এলে দামের বড় পরিমাণ কমানো সম্ভব হবে। মুজাহিরুল হক রুমেনের প্রতিবেদনে বিস্তারিত। আইন অনুযায়ী সকল জ্বালানির দাম এনার্জি রেগুলেটরি কমিশনই নির্ধারণ করার কথা, কিন্তু কিছু জ্বালানি তেলের দাম নির্ধারণ করার ক্ষমতা জ্বালানি মন্ত্রণালয় নিজের হাতে রেখেছে, আর কিছু দায়িত্ব ছেড়ে দিয়েছিল পেট্রোলিয়াম কর্পোরেশনের হাতে। ভোক্তাদের সংগঠন ক্যাব দীর্ঘদিন ধরে এই অবস্থার পরিবর্তনের জন্য আদালতে লড়েছে। অবশেষে রবিবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো জ্বালানি তেলের দাম নির্ধারণ নিয়ে বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত হলো গণশুনানি। জেট A1 তেলের দাম নির্ধারণের শুনানিতে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান জানান, বিপিসি জেট ফুয়েলের অতিরিক্ত দাম নেয় অভ্যন্তরীণ বিমান কোম্পানিগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। এখানে ফ্লাইট বন্ধ করে দেবে, সেই জন্য ইন্টারন্যাশনাল ফ্লাইটের ফুয়েলের দাম কম রাখা হচ্ছে। এখন ডোমেস্টিক যে আমরা এয়ারলাইন ডোমেস্টিক ফ্লাইট পরিচালনা করি, আমরা অসহায়, কারণ আমরা আমাদের কারো কাছে যাওয়ার উপায় ছিল না। এখন বিইআরসি আছে, আমরা আপনাদের কাছে সেই আমাদের দাবিটা রাখছি, আন্তর্জাতিক বাজারে যদি কমে যায় আমাদের এখানে কমতে হবে। শুনানিতে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, জেট তেলের পাশাপাশি অন্যান্য জ্বালানি তেলের দামও
কমিশন নির্ধারণ করলে তেলের দাম উল্লেখযোগ্য পরিমাণ কমানো সম্ভব। ব্যয়ের একটা স্ট্যান্ডার্ডাইজেশন, সেই স্ট্যান্ডার্ডাইজেশনের ক্ষেত্রে গত সরকারের আমলে বিআরসি কিছু স্ট্যান্ডার্ডাইজ করেছে, কিন্তু সেগুলোও বিআরসির স্ট্যান্ডার্ডাইজেশনটা রেশনালাইজ হয়নি, সে প্রশ্নেও কথা আছে। এখন প্রেক্ষাপটে আমরা আবার সেগুলো রিভিউ করে করতে চাই, তাহলে সেগুলো করলে আমরা যে 2.5 গুণ 2 গুণ থেকে 2.5 গুণ সাশ্রয় করা যাবে, যা দেখা যাচ্ছে, অর্থাৎ 10 থেকে 12,000 কোটি টাকা সাশ্রয় হবে। গণশুনানি পরবর্তী তথ্য সরবরাহ ও বিশ্লেষণ শেষে এপ্রিলের মাঝামাঝি এই তেলের দাম ঘোষণা করবে কমিশন। পরবর্তীতে প্রতি মাসে এই তেলের দাম নির্ধারিত হবে। ঈদের পরে 7 তারিখ পর্যন্ত আমরা সময় দিতে চাচ্ছি, কারো যদি কোনো লিখিত বক্তব্য অথবা ক্লারিফিকেশন থাকে 7ই এপ্রিল, এবং আমরা চেষ্টা করব পরবর্তী সপ্তাহের মধ্যে এটা দিতে। এটা প্রথমবার বলে এটা, এরপরে যেটা চেষ্টা করব প্রতি মাসে আমরা যেভাবে এলপিজি এখন করি, এটা আমরা প্রতি মাসেই আমরা করতে থাকবো। সব ধরনের জ্বালানির দাম এনার্জি রেগুলেটরি কমিশন নির্ধারণ করলে এই খাতে স্বচ্ছতা আসবে বলেও জানান তারা। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা। এবারে নববর্ষ হবে অন্তর্ভুক্তিমূলক, তবে পাল্টে যাচ্ছে মঙ্গল শোভাযাত্রার নাম। এবার এটির নাম হতে পারে নববর্ষ শোভাযাত্রা। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে সোমবার। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, নাম পরিবর্তন হলেও মঙ্গল শোভাযাত্রায় ইউনেস্কো স্বীকৃতি নিয়ে কোনো সমস্যা হবে না। এছাড়া এবার সব জাতিগোষ্ঠীকে নিয়ে একসাথে নববর্ষ উদযাপনের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটি স্মরণে রাখার মতো উৎসব হবে বলেও জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন শারমিন নীরা। বাংলা নববর্ষ উদযাপন নিয়ে এবার নানা রকম পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হল মঙ্গল শোভাযাত্রা। রাজধানীতে প্রায় 4 দশক আগে শুরু হওয়া বর্ণিল এই শোভাযাত্রা 2016 সালে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কো স্বীকৃতি পায়। 1986 সালে শুরুর সময়টাতে এটির নাম ছিল আনন্দ শোভাযাত্রা। 90 সাল থেকে এটি পরিচিত হয় মঙ্গল শোভাযাত্রা নামে। নববর্ষ উদযাপন নিয়ে বৈঠকে সংস্কৃতি উপদেষ্টা জানান, এবার এই শোভাযাত্রার নামে পরিবর্তন আসতে পারে। সোমবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কি নামে এই শোভাযাত্রা হবে সেটা আগামীকালকে একটা সভা আছে, সেখানে ঠিক হবে। এই শোভাযাত্রা বাঙালি, চাকমা, মারমা, গারো প্রত্যেকের। ফলে আমাদেরকে দেখতে হবে যে আমরা এমন একটা নাম যেন না দিই যেটা শুধুমাত্র আমাদেরই হয়, ওরা আর ইনক্লুড হতে না পারে, ওরা যেন ব্র্যাকেটে না পড়ে যায়। আগের যে কোনো বছরের তুলনায় এবার ভিন্ন মাত্রায় নববর্ষ উৎসব হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। এবারের 14 এপ্রিল উৎসবটি সবার চোখে পড়বে। পরিবর্তন দেখতে পাবেন অনেক, সেটা এখন আমরা ডিটেল না বলছি, ইটস এ টিজার। যারা অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকে নিজেরাই নিজেদের চোখে দেখতে পাবেন যে পরিবর্তনগুলো কিভাবে ঘটছে। তবে আসলেই নতুন কিছু দেখবেন, নতুন রং দেখবেন, নতুন গন্ধ পাবেন, নতুন সুর পাবেন। অভ্যুত্থান পরবর্তী প্রথম নববর্ষ উদযাপনে বেশ কিছু পরিবর্তন আসছে বলে বৈঠকে জানায় কর্তৃপক্ষ। এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তো সেই হিসেবে ইসলামী সংস্কৃতির প্রতিফলন কিভাবে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। তাদের যে ঐতিহ্য এবং তাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূলধারা আছে, প্রতিটি মূলধারাকে আমরা সম্মান করতে চাচ্ছি এবং চাচ্ছি যে সবাই মিলে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজতে। তবে এবার সন্ধ্যার মধ্যেই সব অনুষ্ঠান শেষ করার কোনো বাধ্যবাধকতা থাকছে না। নববর্ষের রাতে সংসদ ভবন এলাকায় হবে ড্রোন শো। নববর্ষের নিরাপত্তার সব রকমের প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে বলে জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। রাত 9টা পর্যন্ত চলবে না এই অনুষ্ঠানটা, ধরা যাক। শারমিন নীরা, 71, ঢাকা।